শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। শুরুতেই শিরোনাম। বন্দরনগরীতে পাহাড় ধসে শিশু মৃত্যু। চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত। বান্দরবানে আশ্রয় কেন্দ্রে 400 পরিবার। গণভোট ও জুলাই প্রশ্নে কোনো ছাড় নয়, সরকারকে বিরোধী দলীয় নেতার হুঁশিয়ারি। অভ্যুত্থানে যুবদলের 78 নেতাকর্মী শহীদ হওয়ার দাবি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা জানা যাবে কাল। পঞ্চদশ সংশোধনী পুরো বাতিলে সাংবিধানিক শূন্যতার শঙ্কা আইনজীবী। ভোট আরও নিরপেক্ষ করতে স্থানীয় সরকারের আইন নিয়ে কাজ করছে ইসি। নারী সংখ্যালঘুদের আরও সম্পৃক্তের পরামর্শ ইইউ। চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বাড়ায় বিপাকে শ্রমজীবীরা। মিরপুরের মধ্য সেনপাড়ায় পানি নেই 2 সপ্তাহেরও বেশি। নাজাফে শ্রদ্ধার পর খামেনির মরদেহ যাচ্ছে কারবালায়। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 85 মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা আঘাত। গল্পে শেষ 8 আর্জেন্টিনা 3-2 গোলের থ্রিলারে অধরাই রইল মিশরীয় রূপকথা। রেফারিং নিয়ে কাঠগড়ায় ফিফা। দেখছিলেন শিরোনাম। বৃষ্টির পানিতে ভাসছে বন্দরনগরী। দুদিন ধরে ডুবে আছে সড়ক, বাসাবাড়ি। দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। চট্টগ্রাম শহরের মেয়রগলিতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে এক শিশুর। চট্টগ্রাম কক্সবাজার রুটের ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী। বাতিল করা হয়েছে 4টি ট্রেনের যাত্রা। স্থগিত হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। বৃষ্টিতে জলমগ্ন চারপাশ, পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন হয়েছে ক্ষতিগ্রস্ত। সকালে ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শনে যান প্রতিমন্ত্রী, সাথে ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি মেয়র সহ পূর্বাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের উচ্চতা প্রায় 5 ফুট বাড়ানোর পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। রেল লাইন কি পরিমাণ ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে, কোথাও 2 ফিট, কোথাও 3 ফিট। গভর্নমেন্টের সিদ্ধান্ত ভবিষ্যতে আমরা এটাকে 5 ফিট উচ্চতায় নিয়ে যাব রেল লাইনটাকে, যে কারণে যে আমাদের যদি এরকম প্রাকৃতিক বিপর্যয় ঘটেও সেই ক্ষেত্রেও যাতে আমরা রেল স্বাভাবিক রাখতে পারি। রেল লাইন ডুবে যাওয়ায় কক্সবাজারের সাথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে 4 ট্রেনের যাত্রা। এতে ভোগান্তিতে যাত্রীরা। সরিয়ে নেওয়া হয়েছে আটকা পড়া পর্যটক এক্সপ্রেস। ঢাকা থেকে কমলাপুর থেকে এসেছি চট্টগ্রাম থেকে আবার আমরা কক্সে যাবো। তার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে খুবই ভোগান্তির মুখে আমরা আছি। যেহেতু মানুষরা ঢাকা থেকে আসছে বা দূর দূরান্ত থেকে অনেকেই আসছে, এখন মাঝ পথে এসে যদি যাইতে না পারে সামনের দিকে, তাহলে তো রেলওয়ে একটা ব্যবস্থা নেওয়া দরকার। যাত্রীর জন্য তো আসলে ভোগান্তি। আমরা চেষ্টা করছি যে যারা আসে তারা তো একটা গন্তব্যে যাওয়ার জন্য আসে, নির্দিষ্ট গন্তব্যে না যেতে পারলে তো অবশ্যই ভোগান্তি থাকবে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 237.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর সহ বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। যেটা প্রাকৃতিক দুর্যোগের এটা আমরা কেটে যাওয়ার পরে আমরা আবারও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেসব জায়গায় বেশি পানি উঠেছে, নিচু জায়গা, ওইগুলোকে আমরা কাজ করব। পুরো মহানগর এরিয়াতে 26টি পাহাড় আছে যেগুলো ধসের মতো এবং মানুষের ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেখানে প্রায় 6,500 পরিবার আছে। আমরা প্রত্যেকটা জায়গায় মাইকিং করেছি, আমরা মসজিদগুলোতে বলেছি এবং তাদেরকে সতর্ক করেছি এবং প্রত্যেকটা জায়গায় শেল্টার সেন্টার স্থাপন করেছি। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিতে 3.5 লাখ মানুষ। একের পর এক দুর্ঘটনা, প্রাণহানির পরও সরতে রাজি নয় কেউ। দাবি করছেন পুনর্বাসনের, আর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকা, পাহাড় কেটে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে কয়েকশো বসত ঘরসহ নানা স্থাপনা।
কেউ বসবাস করছেন পাহাড়ের খাদে, কেউ বা খাদের নিচে, আবার কারো বসতি পাহাড় চূড়ায়। গড়েছেন কাঁচা কিংবা আধা পাকা ঘরবাড়ি। একের পর এক পাহাড় ধসে প্রাণহানির ঘটনা জেনেও সরছে না কেউ। আমাদের তো থাকার জায়গা নেই, আর এটাই তো আমাদের বসত বাড়ি এবং কি ছোট থেকে এখানে বড় হয়েছি, তো এটা ছেড়ে আমরা যাবো কোথায়? আমরা যদি সরকার যদি অন্যমিকা যদি এখন জায়গা টাকা দেয় তাহলে আর গদ্দর বানিয়ে দিলে আর যেতাম। ওদের ঘর বিঠা নাই বলে, জায়গা জমি নাই বলে এই সরকারি পাহাড়ে তারা বসবাস করছেন। একই চিত্র রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায়। প্রশাসনের হিসেবে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে 2 লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে আছে রোহিঙ্গারাও। পরিবেশবাদীরা বলছেন, বর্ষা এলে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যেতে কেবল মাইকিং করেই দায় সারছে প্রশাসন। এরপর সেই পুরনো চিত্র, তাই থামছে না দুর্ঘটনা, প্রাণহানি। যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তারা নিজেরা দায়ী রয়েছে, তার সাথে দায় এড়াতে পারে না বন বিভাগের জমির তারা থাকতেছে, তাদেরকে উচ্ছেদ করা হয় না। অন্যদিকে জেলা প্রশাসনের কিছু পাহাড় শ্রেণীর জমি রয়েছে, খাস জমি, এখানেও তারা দখল করে থাকতেছে, জেলা প্রশাসন থেকে উচ্ছেদ করা হয়নি। যদিও প্রশাসনের দাবি, পাহাড় ধসে প্রাণহানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ বসতিদের পুনর্বাসনের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তাদেরকে আসলে চিহ্নিত করে সেখান থেকে অপসারণ বা তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করি। পাহাড় ধসের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি ঘটনা না ঘটে, আগেই তাদেরকে নিরাপদে সরে নেওয়ার আমরা পদক্ষেপ নিয়েছি। আমাদের প্রত্যেকটা ক্যাম্পে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে আমাদের সিএসিদের নেতৃত্বে। আমরা তাদেরকে বর্ষার শুরুতেই সতর্ক করি এবং তারা সবাই প্রস্তুতিমূলক সভা করে। এবারও একইভাবে করেছে। গত 1 দশকে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেছে শতাধিক মানুষের, যার মধ্যে অনেকেই আছে রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। টানা বর্ষণে ডুবেছে পার্বত্যাঞ্চল এবং কক্সবাজার। প্লাবিত বাড়িঘর, সড়ক। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র, জারি করা হয়েছে সতর্কতা। সাজেকে আটকা পড়ে আছেন পর্যটকরা। এছাড়া পানিবন্দী উপকূলীয় বিভিন্ন জেলার নিম্নাঞ্চলও। কোমর সমান পানিতে নিমজ্জিত সড়ক, বাড়িঘরে উঠেছে পানি, তলিয়ে গেছে স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, স্থবির হয়ে পড়েছে জনজীবন। টানা বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে কক্সবাজারের নদ নদীর পানি, তলিয়ে গেছে চকরিয়ার বিস্তীর্ণ এলাকা। মাতামুহুরীর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, স্কুলে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। প্লাবিত এলাকার মানুষদের উদ্ধারে মাঠে নেমেছে জেলা প্রশাসন। খোলা হয়েছে 628টি আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। 4 দিনের টানা বর্ষণে খাগড়াছড়ি, দীঘিনালার মেরুং, বোয়ালখালী, কবাখালী সহ 5টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। বাড়িঘর ছেড়ে শতাধিক পরিবার ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে মাইনী নদীর পানি বেড়ে কবাখালী ও লংগদু সড়ক তলিয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে সাজেকের সঙ্গে যোগাযোগ। আটকা পড়েছে 461 জন পর্যটক। অনেক পরিবার পানিবন্দী, ইতিমধ্যে অনেকে আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। বর্তমানে পানি আরো বাড়তেছে, বাড়ার কারণে দেখা গেছে অনেক বাড়িঘর ডুবে যাচ্ছে। অবিরাম বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ির উগলছড়ি, ব্যাপারীপাড়া, নিউলাইল্লা ঘোনা ও পৌরসভার বরতলী, মাদ্রাসাপাড়া ও হাজিপাড়ার কিছু অংশ প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন উপজেলায় 210টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে আশ্রয় নিয়েছে 7 শতাধিক মানুষ। পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে বান্দরবান শহরের আর্মিপাড়া, শেরবাংলানগর, বালাঘাটা সহ আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে। 6টি বসতঘরের উপর ধসে পড়েছে পাহাড়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি খাগড়াছড়িতে সহকর্মী আক্তার হোসেনের কাছে। আক্তার, আমাদেরকে জানাবেন যে আসলে খাগড়াছড়িতে আজকের চিত্র কেমন দেখছেন? আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনার পিছনে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। পাহাড় ধস এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসন কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন।
গত কয়েকদিনের যে ভারী বর্ষণ, সে বর্ষণের ফলে কিন্তু গতকাল থেকে খাগড়াছড়ির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। পাশাপাশি খাগড়াছড়ির মাইনী এবং চেঙ্গি নদীর যে তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। যদিও রাতের মধ্যরাত থেকে কিছুটা বৃষ্টি কম হলেও সকাল থেকে সেই ভারী বৃষ্টি বেড়েছে, ভারী বর্ষণটা বেড়েছে। এর ফলে খাগড়াছড়ি সদরের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে যেগুলো গতকালকে পানি প্লাবিত ছিল সেগুলোর পানি নেমেছে এবং সকাল থেকে যে ভারী বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলে থেকে খাগড়াছড়ির দিঘিনালা এবং হচ্ছে যে দিঘিনালার মেরুং, কবাখালী, দিঘিনালা, কবাখালী, মেরুং এবং হচ্ছে এই যে বোয়ালখালী যে 5টি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। এবং আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে কবাখালী ইউনিয়নের সাজেক সড়কের একটি জায়গা। এই সড়ক দিয়েই মূলত হচ্ছে যে সাজেকগামী যে সকল পর্যটক রয়েছে তারা কিন্তু এই সড়কে ফেরার কথা ছিল, কিন্তু আজ সকাল 10টা এবং দুপুর 2:30টার যে এসকর্ট আসার কথা ছিল সেই এসকর্টটি আজকে বাতিল করা হয়েছে। অর্থাৎ সাজেকে 461 জন পর্যটক কিন্তু সাজেকে আটকা পড়েছে। আমরা ওখানে স্থানীয় প্রশাসন যারা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা এই বিষয়টি জানতে পেরেছি। অন্যদিকে লংগুদু এবং দিঘিনালা সড়কের বড় মেরুং এবং বামে আটারুপ ছাড়া বেশ কয়েকটি জায়গাতে পানিতে সড়ক তলিয়েছে, ফলে দিঘিনালার সাথে লংগুদুরের যে সড়ক যোগাযোগ সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে এখানে খাগড়াছড়ির দিঘিনালাতে অন্তত কয়েক শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এবং আমি ঠিক কিছুক্ষণ আগে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তানজিল পারভেজ, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন অন্তত 150 শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। এই ছিল আমার কাছে খাগড়াছড়ির সর্বশেষ। আক্তার, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে মহিবুল্লাহ মহিব এবং বান্দরবান থেকে যুক্ত হয়েছেন আকাশ মার্মা। কক্সবাজারে মহিবের কাছে জানতে চাই যে কক্সবাজারের বর্তমান চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং এখনো কতটি গ্রাম তলিয়ে রয়েছে, ভোগান্তি এবং ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। এবং যেই সব পর্যটক আটকা পড়েছেন কক্সবাজারে তাদের ব্যাপারে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? এখনো কিন্তু মুষলধারে বৃষ্টি অব্যাহত আছে। আমি এই মুহূর্তে আছি চকরিয়ার মাতামুহুরী উপজেলায়। এখানেও বিস্তীর্ণ এলাকা পাহাড়ি ডল থেকে আসা যে উজানের পানি সেটিতে আসলে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এটি আসলে নিম্নাঞ্চল বলা চলে, সমুদ্র উপকূলীয় পাশাপাশি মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেলেই এখানকার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এখানকার 7টি ইউনিয়নের বেশিরভাগই পানির নিচে তলিয়ে রয়েছে। একই সঙ্গে চকরিয়ার কাকারা ইউনিয়ন, লক্ষারছড়ি ইউনিয়ন এবং খয়ারবিল ইউনিয়নেও ব্যাপক হারে বন্যা কবলিত হয়েছে মানুষ। ইতিমধ্যে জেলা প্রশাসক জলাবদ্ধতার পরবর্তী সময়ে যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে বন্যা কবলিত এলাকা হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে বলা হয়েছে যে পরবর্তী আরও 3 দিন পর্যন্ত এই বন্যা পূর্বাভাস তারা পেয়েছেন এবং এখানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় তাদের ব্যাপক প্রস্তুতির কথা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে একটি পরিবারকে উদ্ধার করেছে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তারা, যারা মূলত কাকারা ইউনিয়নের আশেপাশের এলাকায় পানিবন্দী ছিল। শাহিন সরোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলছেন যে এখানকার পানি প্রায় 50,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। 50টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। সেই ধরনের তথ্য আমাদেরকে উপজেলা প্রশাসনের বিভিন্ন মাধ্যম থেকে আমরা পাচ্ছি এবং এখানের আমরা যেই দৃশ্য দেখতে পাচ্ছি শুধু মানুষের বসতবাড়ি নয়, ব্যবসা প্রতিষ্ঠান নয়, শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে চকরিয়া সরকারি কলেজ এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। আসলে এই ছিল আমার কাছে কক্সবাজারের চকরিয়া থেকে পানিবন্দী মানুষের সর্বশেষ খবরাখবর। মহিব, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যাব বান্দরবানে আকাশ মার্মার কাছে। আকাশ, আমাদেরকে জানাবেন যে বান্দরবানের আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা, বাসিন্দারা সেখানে আসছেন কিনা এবং মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে আমাদেরকে জানাবেন। যেহেতু গত 3 দিন ধরে যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণ কিন্তু এখনো চলমান রয়েছে। গতকাল রাত থেকে যে পানি বাড়ার কারণে জেলার আর্মিপাড়া তারপর মেম্বারপাড়া সব জায়গায় কিন্তু পানি ভরে পানি বন্দী হয়ে গেছে প্রায় কয়েক হাজার মানুষ। এছাড়াও লামাতেও রয়েছে, আলীকদমে সেখানেও কিন্তু মাতামুহুরে পানি বাড়ার কারণে কয়েক হাজার মানুষ বন্দী হয়েছে। একটা জানি রাখি যে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু যে সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদী কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে এবং যে উজান থেকে নেমে আসা পানির ঢলে কিন্তু পুর বাড়ার কারণে প্রতিটি ঘরে ঢুকে গেছে। কিন্তু আজকে গতকাল রাত বিকাল থেকে সন্ধ্যা 9টা থেকে যে পানি বাড়ার কারণে এই যারা বন্যা কবলিত মানুষও রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং তারা সেখানে ছুটে আসছেন। আমি এখন যেখানে আছি সেটা শহরের
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। এখানে প্রায় প্রায় সাড়ে 400 মানুষ কিন্তু এখানে রয়েছে এবং এই ভবনে বেশিরভাগই কিন্তু আর্মি পাড়া যেসব রয়েছে, আর্মি পাড়া এলাকার মানুষজন রয়েছে, এখানে কিন্তু সবাই আশ্রয় নিয়েছে। এবং তবে এখানকার মানুষের একটা অভিযোগ আছে, সেটা হলো যে এই গতকাল থেকে আসার পর থেকে কিন্তু এখানে মানুষজন কোনো খাবার পায়নি এবং যার কারণে এরা বারবার অভিযোগ করছে যে খাবারগুলো না পাওয়ার কারণে তারা একটা আক্ষেপ প্রকাশ করেছে। আমি একটু কথা বলছি তাদের সাথে, যে আপনাদের গতকাল এখানে আসেন, প্রশাসন থেকে কোনো সহযোগিতা করা হয়েছে কিনা? না, এখনো কোনো সহযোগিতা হয় নাই, আর মানুষকে এখনো আইসাও দেখা হয় না। এখনো মানুষের অনেক ভোগান্তিতে আছে, মানুষকে দেখলে একটু ভালো হতো। আমি আপনার জানতে চাই, আপনি কোথায় থেকে এসেছেন এবং আপনার বাড়ি কটার দিকে পানি ঢুকেছে? আর্মি ভেড়ার থেকে। কটার দিকে পানি ঢুকেছে এবং প্রশাসন থেকে আপনাদের কোনো পদক্ষেপ নিয়েছিল? আমাদের 1টা বাজে দেখছি, 1টা বাজে। প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নিয়েছিল? শুধু খাবার টাবার দিয়েছে কিনা? না, খাবার দেয়নি। হ্যাঁ, আপনি দেখেছেন যে যেহেতু এই আশ্রয় কেন্দ্রে তাদের একটা দাবি হচ্ছে এখানে কোনো তাদের খাবার দাবার কোনো কিছু দেওয়া হয় নাই, যার কারণে এই যারা বন্যা কবলিত মানুষ রয়েছে তাদের তো একটা আক্ষেপ থেকে গেছে। একটা জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু যে কালাঘাটা বড়ুয়াতে গতকাল রাতে পাহাড় ধসে প্রায় 6টি করে বসতঘর উপর মাটি চাপা পড়েছে, তবে হতাহতের ঘটনা এখনো ঘটেনি। এই পর্যন্ত বান্দরবানে সকাল 9টা পর্যন্ত প্রায় 309 মিলিমিটার সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাতের। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ খবর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মীরা জানাচ্ছিলেন চট্টগ্রামের বিভিন্ন জেলাতে যে পানিবন্দী মানুষের কথা এবং যে অতিবৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতার বিভিন্ন বিষয় তুলে ধরছিলেন। এদিকে লঘুচাপের প্রভাবে বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। এর সময় চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সিলেটে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। উত্তাল থাকবে সাগর, তাই 4 সমুদ্র বন্দরে বহাল রাখা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। দুর্বল হচ্ছে ভারতের পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ, তবে সমুদ্র বন্দর ও দেশের উপকূলীয় এলাকায় উত্তালি থাকছে সাগর। এর প্রভাবে বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। এ সময় উপকূলীয় অঞ্চলের 3 বিভাগ ও সিলেটে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আর এই বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ও পাহাড় ধসের সতর্ক বার্তাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাশি রাশি মেঘমালা তৈরি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং এই যে বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত, তারও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এ সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা সহ দেশের নানা জেলায় বৃষ্টির সঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম এই ভারী বৃষ্টিপাত জনিত কারণে ব্যাহত হয়। ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে উপকূলীয় এলাকায় আপনারা জানেন এখনও অনেক কাঁচা ঘর রয়েছে, অনেক টেম্পোরারি যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের ঘরবাড়ি বসতি রয়েছে, সেখানে ভালনারেবল পিপল রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং বিশেষ করে এই ভারী বৃষ্টিপাতের কারণে একদম উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চল অনেক সময় প্লাবিত হয়। মঙ্গলবার বান্দরবানের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড 314 মিলিমিটার আর 59 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। নুরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করতে হবে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল বৈষম্য, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন। বুধবার কাকরাইলের আইডিইবি মাল্টিপ্লাস হলে অনুষ্ঠিত এই সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ঐক্য, প্রয়োজনীয় সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। কালচারাল ফ্যাসিজমকে যদি আমরা কালচার দিয়ে পাবলিক কনসেন্ট তৈরি করবার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়াকে হেল্প করতে না পারি, শুধুমাত্র বিচারিক প্রক্রিয়া চলবে না, বিচারিক প্রক্রিয়ার দাবিটা থেমে যাবে। 4টা প্রশ্নের 3.5টা আপনারা মানেন, আধাটা মানেন না, কিন্তু বাংলাদেশের 70% জনগণ ওই 4টা পক্ষ প্রশ্নকে মেনেই গণভোটকে জয়ী করেছে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার দ্রুত ও নিরপেক্ষ করার তাগিদ দেন বক্তারা। ওই 12টা নোট অফ ডিসেন্ট বাদ দিলে যা দাঁড়াবে
সেটা সংবিধান সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো পরিবর্তনে একেবারে ইম্যাটেরিয়াল, সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। সরকারের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা ও জাতিকে ধোঁকা দিচ্ছে সরকার, আর কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। লজ্জা, সামান্য হায়া শরম থাকলে এটা হওয়ার কথা ছিল না। ভালো হয়েছে জাতি চিনে ফেলছে। বিচার সংস্কার এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব বলে মত বক্তাদের। হয় তুমি রাষ্ট্রের পক্ষে, না হলে তুমি জনগণের পক্ষে, কোনটা ইউ চুজ। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। জুলাই আন্দোলনে যুবদলের ৭৮ নেতাকর্মী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় নেবে না কোনো সংগঠন। এরই মধ্যে প্রায় ৩০০ নেতাকর্মীকে সংগঠনের আদর্শ মেনে না চলায় বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। বলেছেন, সংগঠনের সুনাম এবং আদর্শ রক্ষার্থে যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা হয়েছে। দলের কেউ অপরাধ করলে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি। জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান গণ আন্দোলনে দেশব্যাপী আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করতে জাতীয়তাবাদী যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে। আগামী ৯ জুলাই বিশ্ব পরিবেশ দিবস এবং বৃক্ষ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেছেন, আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকল্প হাতে নিয়েছে সরকার। মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, স্মার্ট ফরেস্টের আওতায় স্যাটেলাইট ভিত্তিক পর্যবেক্ষণ, ন্যাশনাল ট্রি ডাটাবেজ, ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গত ৪ মাসে প্রায় ৮৪ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বৃক্ষরোপণ শুধু একটু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেয়, তবেই আমাদের এই আন্দোলন সফল হবে। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে আরও সবুজ ও জলবায়ু সহনশীল করে গড়ে তুলি। বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুই দেশের মধ্যে মাদকদ্রব্যের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে আগে স্বাক্ষরিত হওয়া সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা রাখবে। তিনি অভিন্ন ইতিহাস এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন। বৈঠকে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জটিলতার বিষয়টি তুলে ধরে এর মানবিক সমাধান কামনা করেন। একই সঙ্গে পাকিস্তানের সেফ সিটি মডেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের নগর নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ পুলিশের জন্য উচ্চতর প্রশিক্ষণের সহযোগিতা চান। বৈঠক শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই ইসি। এজন্য ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন সকালে এক নির্বাচনী সংলাপে এসব কথা তিনি বলেছেন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইইউ। নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার ও বাস্তবায়ন সংক্রান্ত নানা বিষয়ে অংশীজনদের এই সংলাপ। এ সময় অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়ন সামনের দিনগুলোতে অংশীদার হতে চায়। নারী সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে নির্বাচন ব্যবস্থায় আরও বেশি সম্পৃক্ত করা যায় সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চাই। ইসির নিজস্ব দক্ষতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলোকে আমলে নিয়ে কাজ করলে সামনের দিনগুলোই ভালো কিছু উপহার দেওয়া সম্ভব, এ আশা কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর। আগামী নির্বাচনগুলোকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ করতে চায় ইসি। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন এক নয়, তাই জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগিয়ে ভালো নির্বাচন উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন। অংশীজনদের নিয়ে 2 দিনের এই সংলাপ শেষ হবে বৃহস্পতিবার। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা জানা যাবে আগামীকাল। সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে ঠিক করা হয়েছে এই দিন। শুনানিতে হাইকোর্টের রায় বহাল চেয়ে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৪টি পরিবর্তন আনা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাইকোর্টে এই সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন সুজন সম্পাদক সহ ৩ জন। পরে তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান বাতিল সহ বেশ কিছু সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তবে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেওয়া হয় সেই রায়ে। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রিটকারীরা। সেই পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়েই আপিল বিভাগে চলছে আইনি লড়াই। বুধবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। শুনানিতে কিছু অংশ সংশোধন চেয়ে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। আপিল শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, আদালতের কাজ আইন প্রণয়ন নয়, তাই যেসব বিধান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক শুধু সেগুলো বাতিল করে বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। তবে পুরো সংশোধনী বাতিল চেয়েছেন আরেক আপিলকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। আমরা এক্সপেক্ট করি আমাদের আপিল বিভাগ রিজনেবল সিদ্ধান্ত নেবেন এবং আমরা এক্সপেক্ট করি এটা এন্টায়ারিটি ডিক্লেয়ার করবেন না আনকনস্টিটিউশনাল, শুধু ওই অংশটুকু করবেন যে অংশটুকু আদালতের কাজ বলে আমরা মনে করছি। আমাদের হাইকোর্টের যে মানবাধিকার রক্ষার বা মৌলিক অধিকার রক্ষার যে দায়িত্ব, সেটার ব্যাপারে এবং এই দায়িত্ব যে হাইকোর্টের একটা অবিভাজ্য এখতিয়ার, এই ব্যাপারে 8ম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। কাজে এই দুটো জিনিস আপিল বিভাগ তার নিজেরই পুরাতন রায়ের 2025 সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুরু হয় এই শুনানি। তবে নির্বাচনের আগে প্রশ্নবিদ্ধ রায় দেয়া যাবে না জানিয়ে মুলতবি ছিল শুনানি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। উপমহাদেশে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকলেও ফাঁসি কার্যকরের হার তুলনামূলকভাবে কম।
ভারত পাকিস্তানের তুলনায় বাংলাদেশে এই হার অনেকটাই কম। দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং উচ্চ আদালতে আপিলের কারণেই অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর হতে সময় লাগে বহু বছর। এদিকে উপমহাদেশে এই পর্যন্ত নারী অপরাধীর ফাঁসি কার্যকর হয়নি। প্রাচীনকাল থেকে ভয়াবহ নানা অপরাধের বিচারে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড। ইউরোপ সহ বিভিন্ন দেশে এটি বাদ দেয়া হলেও যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে রয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড। তবে বিচারে দণ্ড দেয়া হলেও সেটি কার্যকরের নজির অনেক কম। পরিসংখ্যান বলছে ভারতে গেল আড়াই দশকে মাত্র 8 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। গেল 50 বছরে নজির নেই শ্রীলঙ্কায়। পাকিস্তানে অবশ্য 25 বছরে ফাঁসি কার্যকরের সংখ্যা 500-র বেশি। আর স্বাধীনতার পর থেকে গেল 54 বছরে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 445 জনের, যার সবশেষ উদাহরণ 2023 সালে। তবে বাংলাদেশ সহ উপমহাদেশে এখন পর্যন্ত কোনো নারী অপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়নি। আইনজীবীরা বলছেন নিম্ন আদালত থেকে ফাঁসির দণ্ড হলেও উচ্চ আদালতে তা কমে যাচ্ছে। তারা বলছেন আইনের কয়েকটি নির্দিষ্ট কারণে মৃত্যুদণ্ড কমানোর সুযোগ রয়েছে। 5টা গ্রাউন্ড যদি থাকে এটাকে বলে হলো মিটিগেটিং সার্কামস্টেন্স আর অ্যাগ্রেভেটিং সার্কামস্টেন্স। তার একটা বাচ্চা এবং এই বাচ্চাটার বয়স হলো 1 বছর, তো সে তো 3 বছর 4 বছর পর্যন্ত মায়ের দুধ খায়। 2018-19 মামলা এখন হচ্ছে। কোনো মহিলা প্রেগনেন্ট না থাকে বা তার বাচ্চা ফিডিং কোনো বেবি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে ফাঁসি দিতে আসলে আইনে কোনো রকম বাধা নেই। বর্তমানে দেশের কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী রয়েছেন 92 জন নারী। এদের মধ্যে 86 জনের বিচার কাজ ঝুলে আছে হাইকোর্টে, বাকি 6 জনের আপিল বিভাগে। এই স্টেপগুলো যেহেতু আমাদের একটা লম্বা কিউ আছে এবং অনেক ক্ষেত্রে আরেকটা বিষয় আসে যে অনেক সময় দেখা যায় আসামি আপিল না করলেও জেল কোড মোতাবেক তাকে অটোমেটিক আপিলে করে শুনানি করে কনফার্ম করে তারপর নেক্সট স্টেপে যেতে হবে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো নারী আসামির রায় কার্যকর হয়েছে এমন নজির নেই। নিম্ন আদালত থেকে ফাঁসির দণ্ড হলেও উচ্চ আদালতে এসে হয়তো স্থগিত হচ্ছে কিংবা সাজার পরিমাণ কমে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারগুলোর চাওয়া অপরাধীকে পুরুষ কিংবা নারী হিসেবে নয়, অপরাধী হিসেবেই গণ্য করা হোক। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। বাজারে ধারাবাহিকভাবে বাড়ছে সব ধরনের চালের দাম। এই দাম বৃদ্ধি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছেন পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা, আর বাড়তি দামের খেসারত দিচ্ছেন সাধারণ ভোক্তারা। এ অবস্থায় চালের বাজারে সরকারি সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। ঢাকার বাজারে প্রায় সব ধরনের চাল কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। গত মাসেও সরু মিনিকেট চাল কেজিতে ছিল 60 থেকে 65 টাকা, যা এখন 70 থেকে 75। আর নাজির শাইলের দাম ছিল 75 থেকে 80 টাকা। এই মাসে তা বেড়ে 85 থেকে 90 টাকা ছুঁয়েছে। ভরা মৌসুমেও বাড়তি দামের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 25 কেজির উপর প্রায় 150 টাকা বাড়তি, যেটা 2100 টাকা নিচ্ছি সেটা এখন 2250 টাকা চাচ্ছে। ওভারঅল রেটটা বেশি, যে আমাদের মতো মানুষ তো আসলে দিন দিন চালের দাম বাড়তে থাকলে কীভাবে চলবো। গত মাসে নিলাম আমন, যেটা 60 টাকা কেজি, আর আজকে এসে তারা বলতেছে 65 টাকা কেজি, তাহলে কেজিতে 5 টাকা বেড়ে গেল। বিরুই চালিও সেম। দাম বাড়ার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে। মিলাররা যখন ধানগুলো স্টক করে তারপরে ওরা একটু দামটা বাড়ায় দেয়। যখন কৃষকের কাছে ধান থাকে না তখন তাদের কাছে স্টক করে থাকে, তখন ওদের ইচ্ছা মতো দামটা বাড়ায় দেয়। দাম অবশ্য বাড়ায় নাই, নাজির শাইলের দামটা একটু বাড়ছে, মিনিকেটের দাম 28-এর দাম একটার দাম কমছে। নাজির শাইলের দামটা বাড়ছে, সিজন শেষ হয়ে গেছে, এলসি বন্ধ হয়ে গেছে ইন্ডিয়া থেকে, এই কারণে নাজির শাইলের বাজারটা অনেক বাড়ছে। অন্যদিকে আড়তদাররা বললেন কোনো চালের দামই বাড়েনি, দাম না বাড়ার পক্ষে নানা যুক্তিও দিলেন তারা। নাজির না আসলে আমাদের বাংলাদেশের নাজির চালের দাম হয়ে যায় 80 থেকে 85-90 টাকা হয়ে যায়। এই জন্য নাজিরের চাহিদাটা বেশি থাকে। আর আমাদের দেশে যে সিদ্ধ 28 আছে, গুটি আছে, মোটা চালটা আছে, এটার দাম অনেকাংশেই কম। খুচরা পর্যায়ে ওরা অনেক রেট বিক্রি করে, ওরা আগে কিনে নিছে অনেকে, আর খুচরা পর্যায়ে এত সহজে দাম কমাইতে চায় না। সরকার বলছে যদি এই দেশের মিলাররা বাড়াবাড়ি করে তাহলে আমরা বাইরে থেকে চাল আমদানি করতে বাধ্য হব। ওই কথা শুনে এখন চালের বাজার কম। আমরা যে পাইকারি মার্কেটে চালের বাজার কম, খুচরা পর্যায়ে হয়তো ওরা মনে করেন যে হঠাৎ করে কমাইতে চায় না।
সিন্ডিকেটের বেড়াজালে বন্দী বাড়তি দামের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে বাজেটে শুল্ক কমানোর সিদ্ধান্তেও সুফল মিলবে না। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরের মধ্য সেনপাড়ায় পানি নেই 2 সপ্তাহেরও বেশি সময় ধরে। ধনীরা কিনে খেতে পারলেও এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন ওয়াসা বা জনপ্রতিনিধি কারো কাছে গিয়েই মিলছে না সুরাহা। পানি ছাড়া যেখানে এক মুহূর্ত চলে না, সেখানে 2 সপ্তাহের বেশি সময় ধরে এর সংকটে মিরপুরের মধ্য সেনপাড়ার বাসিন্দারা। সেই দুর্ভোগের কথাই জানাচ্ছিলেন সেখানকার বাসিন্দা তহুরা খাতুন। বিল তো পরে 4000-5000 টাকা আমাদের বিল আসে, আমরা একা থাকি বাসায়, আর তো কেউ না, তারপরেও তো আমরা পানি পাই না। বিত্তবানরা পানি কিনতে পারলেও নিম্নবিত্তের এখন জীবন মরণ সমস্যা। এরই মধ্যে এলাকা ছেড়েছেন অনেক ভাড়াটিয়া। ভাড়াটিয়া চলে যাচ্ছে কারণ তারা তো ভাড়া দিয়ে থাকে, টাকা দিয়ে থাকে, তারা পানি কষ্ট করে থাকবে কেন বলেন? খালি যে আমাদের তা না, মানে এলাকাটা শুধু পানি নেই। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে থেকে পানি নিয়ে এসে আমরা নিজেরা চলতেছি। সরবরাহ লাইনের পানির জন্য নিয়মিত ওয়াসাকে বিল দিয়েও সেই পানি আবারও টাকা দিয়ে কিনতে হচ্ছে সেই ওয়াসার কাছ থেকেই। পানি কিনে আনতে হয়, 600 টাকার পানি 1200-2000 টাকা নেয়। কখনো কখনো রাত্রেবেলা আধা ঘন্টা 1 ঘন্টা পানি আসে, ওই সময় তো রাত জেগে আমাদের পানি টানা সম্ভব না। আমরা এবারে ওবারে যাই 1 কলস 2 কলস চাই হাতে পায়ে ধরে আনি। পাম্পে যাই, অফিসে যাই, আমাকে পাঠাতে ইঞ্জিনিয়ার কাছে। এ নিয়ে জানতে চাইলে সংকট নিরসনে দ্রুততম সময়ে কাজ শুরু হবে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। আমাদের যে সাভার কেরানীগঞ্জ ওয়েলফিল্ড থেকে যে পানিটা ওখানে আসে, সেই পানিটারও উৎপাদন কমে গেছে। কারিগরি যে সমস্যা হয়েছে এটা সমাধানের জন্য আর ইতিমধ্যে আমরা রেশনিং করে ওখানে পানি সরবরাহ করা হচ্ছে। আশা করা যাচ্ছে যে শীঘ্রই এই সমস্যাটা আর থাকবে না। মিরপুরে আরও কিছু এলাকায় চলছে পানির সংকট। এর কারণ হিসেবে পাম্পের স্বল্পতা ও সরবরাহ লাইনের ত্রুটির কথা বলছে ওয়াসা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা এবং দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফ্রি শাটল সার্ভিস চালু হলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি। সার্ভিসটি চলবে বেবিচকের নিজস্ব অর্থায়নে, যা বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেল স্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে 2টি বাস 30 মিনিট পর পর চলাচল করবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে আজ আমরা ফ্রি শাটল সার্ভিস চালু করছি। এই সেবাটি বিমানবন্দর, বিমানবন্দর বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেল স্টেশন, কাওলা এবং বিমানবন্দর রুটে পরিচালিত হবে। এই সেবা চালুর ফলে যাত্রীরা বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চলাচল করতে পারবেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সাথে সংঘর্ষের জেরে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। একই সঙ্গে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন। মঙ্গলবার রাত 1:45 থেকে 1:30 পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ এবং এর সামনে দফায় দফায় সংঘর্ষ হয় রোগীর স্বজন এবং ইন্টার্ন চিকিৎসকদের। এতে উভয় পক্ষের অন্তত 6 জন আহত হয়েছেন। ঘটনার পর বিবৃতিতে হাসপাতালটির ইন্টার্ন ডক্টরস ফোরাম হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতালের সব ধরনের কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে বলেও জানিয়েছে সংগঠনটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, আমাদেরকে জানাবেন যে রোগীদের সেবা এই মুহূর্তে কিভাবে চলছে, বিশেষ করে যারা জরুরি বিভাগে সেবা নিচ্ছেন বা সেবা নিতে আসছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা এবং কর্মবিরতি প্রত্যাহারে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে রোগীদের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং সিনিয়র ডক্টর এবং ডাক্তারদের পক্ষ থেকে তাদেরকে চিকিৎসার নিয়মিত চিকিৎসা সেটা দিয়ে আসছেন। যদিও আসলে সেটি তো বলা বাহুল্যই যে হাসপাতালের যে জনবল থাকেন চিকিৎসা সেবায় তাদের
অন্যতম একটা অংশ থাকেন সেটা ইন্টার্ন চিকিৎসকরা। যেহেতু তারা কর্মবিরতিতে আছেন সে কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং রোগীদের এবং রোগীর স্বজনদেরও কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে এই ঘটনার আসলে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সকাল থেকে এবং গত রাত থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং যাদের সাথে এই ঘটনার সৃষ্টি হয়েছে তাদের স্বজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে প্রশাসন এবং হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদের, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানে যাওয়া হয়নি। আগামীকাল 11টার দিকে এই ঘটনার সুরাহার জন্য একটি মিটিং ডাকা হয়েছে, সেই বৈঠকে হয়তো এই ব্যাপারে কোনো সমাধান আসতে পারে। তার আগ পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি অব্যাহত রাখবেন এবং শিক্ষার্থীরা তাদের একাডেমিক শাটডাউন চালিয়ে যাবেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমাদেরকে হাসপাতালের উপপরিচালক ডাক্তার বদরুল আলম জানিয়েছেন যে তারা চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয় সেই চেষ্টা করছেন এবং তারা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন এবং ইন্টার্ন চিকিৎসকদেরকে কিভাবে এই কর্মবিরতি থেকে তাদেরকে সেটি প্রত্যাহার করিয়ে তাদেরকে কীভাবে কাজে লাগানো যায় সেই প্রচেষ্টাও তারা চালিয়ে যাচ্ছেন। আশা করছেন যে আগামীকাল 11টার মিটিংয়ে এই বিষয়টি সমাধান হবে। এই ছিল আমার কাছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরাকের নাজাফে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোকানুষ্ঠানের প্রস্তুতি চলছে। আজ কারবালাতেও নেওয়া হবে খামেনির কফিন, সেখানেও অনুষ্ঠিত হবে শোকানুষ্ঠান। ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে জনতার ভিড়, কালো পোশাকে অশ্রুসিক্ত নারী পুরুষের রাতভর অপেক্ষা প্রিয় নেতার মরদেহ আগমনের। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন পৌঁছালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তা গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। শোকানুষ্ঠান উপলক্ষে ইরাক সফর করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনিও হাজির ছিলেন বিমানবন্দরে। খামেনির কফিন পৌঁছালে আবেগঘন পরিবেশ তৈরি হয় বিমানবন্দর এলাকায়। কফিন স্পর্শের আপ্রাণ চেষ্টা সমবেত জনতার। ইরানিদের মতো তারাও প্রতীকীভাবে কাপড় ও অন্যান্য জিনিস নিক্ষেপ করেন কফিনের দিকে। জনতার মধ্য থেকে আরবি ভাষায় উচ্চারিত হয়, আপনার সেবায় হাজির হোসাইন। আনুষ্ঠানিকতা শেষে কফিনটি বিশেষ একটি গাড়িতে তোলা হয়। এরপর নিরাপত্তা বেষ্টিত বহর নিয়ে তা নাজাফ শহরের উদ্দেশ্যে রওনা হয়। বিশ্বজুড়ে শিয়া মুসলিমদের জন্য নাজাফ অত্যন্ত পবিত্র একটি শহর। এখানে আছে হযরত আলী ইবনে আবি তালিবের মাজার। ইরানে 2 দফা জানাজার পর ইরাকে নেওয়া হয়েছে খামেনির কফিন। আজ নাজাফ ও কারবালায় জানাজা ও শোকানুষ্ঠান শেষে ফিরিয়ে নেওয়া হবে ইরানে। বৃহস্পতিবার খামেনির নিজ শহর মাশহাদে সম্পূর্ণ হবে দাফন। জাহিদুর রহমান, স্টার নিউজ। ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, পাল্টাপাল্টি হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তার জবাবে বন্দর আব্বাস, কেশম, সিরিক সহ ইরানের 80টি টার্গেটে হামলার দাবি করেছে সেন্টকম। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের 85টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ওয়াশিংটনের ভাষ্য, হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে ইরান। এদিকে হরমুজের জাহাজে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান বলছে, সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রই নতুন করে সংঘাত উস্কে দিচ্ছে। হামলার খবরে ইরাকে খামেনির জানাজার অনুষ্ঠান থেকে তড়িঘড়ি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফিরে এসেছেন। দাও দাও করে জ্বলছে ইরানের বন্দর আব্বাস। মঙ্গলবার মার্কিন বাহিনীর হামলায় আবারও অগ্নিগর্ভ ইরানের দক্ষিণাঞ্চল। শুধু বন্দর আব্বাস নয়, কেশম দ্বীপ সিরিকেও হয়েছে ব্যাপক হামলা। একের পর এক বিস্ফোরণের প্রকট শব্দ শোনা গেছে কয়েক কিলোমিটার দূর থেকেও। হরমুজ প্রণালীতে ইরানের হামলার জবাবে এ হামলা বলে এক বিবৃতিতে জানিয়েছে সেন্টকম। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল, জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ মোট 80টি টার্গেটে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে তেহরান এসব ব্যবহার করত বলে অভিযোগ ওয়াশিংটনের। তবে তেহরান বলছে, বেসামরিক স্থাপনায়ও হামলা চালিয়েছে ওয়াশিংটন। সিরিক বন্দরে হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটি সহ মধ্যপ্রাচ্য জুড়ে 85টি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে IRGC।
এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালীতে 3টি নৌযানে হামলা হয়, যার মধ্যে 2টি কাতার ও সৌদির। জাহাজে হামলার জন্য সরাসরি ইরানকেই দায়ী করছে কাতার। দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও তলব করেছে তারা। হামলার নিন্দা জানিয়েছে সৌদিও, তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। কিন্তু ওয়াশিংটন বলছে অন্তত 2টি জাহাজে তেহরানই হামলা চালিয়েছে। শুধু হামলা করেই থামেনি ওয়াশিংটন। ইরানের তেল রপ্তানির ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তও প্রত্যাহার করেছে তারা। 17 জুলাইয়ের মধ্যে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন ট্রেজারি। যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলছে ইরান। তাদের দাবি, স্বাক্ষরিত ওই স্মারকের আওতায় হরমুজে জাহাজ চলাচলের সমন্বয়ের অধিকার রয়েছে তেহরানের। কথিত জাহাজে হামলার অভিযোগকেও সন্দেহজনক বলে দাবি করেছে দেশটি। নিষেধাজ্ঞা পুনর্বহালকেও যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তেহরানের হুঁশিয়ারি, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে তারা। ইফাতিরা, স্টার নিউজ। কামব্যাকের অবিশ্বাস্য এক গল্প লিখেছে আর্জেন্টিনা। 2 গোলে পিছিয়ে থেকে 13 মিনিটের মধ্যে 3 গোল করে জায়গা করেছে কোয়ার্টার ফাইনালে, যা মন ছুঁয়ে গেছে ড্যাফোডিল কিংবা টিএসসিতে খেলা দেখতে যাওয়া ভক্তদের। বিস্তারিত জানাচ্ছেন কেএম সনি। আশার আকাশে যখন ঘোর অমানিশা, ফিনিক্স পাখির মতো জেগে উঠে অসাধারণ এক জয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল, আরাধ্য ট্রফিটার দিকে আরও এক ধাপ মেসিদের। শেষ বাঁশি বাজতেই ড্যাফোডিলের অডিটোরিয়ামে আলবিসেলেস্তে ফ্যানদের গর্জন, যেন তারা জানতো এভাবেই ঘুরে দাঁড়াবে প্রিয় দল। চ্যাম্পিয়ন টিমের জন্য মাত্র 15 মিনিট এনাফ, 78 মিনিট, 83 মিনিট, 92 মিনিট এনাফ। অবশ্য বিশ্বাসটা ছিল প্রথমার্ধ শেষেও, যখন 1 গোলে পিছিয়ে আর্জেন্টিনা। মেসি করেছেন পেনাল্টি মিস, তখনও মেসিতেই ছিল ফ্যানদের ভরসা। যেভাবে ফ্রান্সকে আমরা ফাইনালে দিয়েছিলাম 2টা, তারা কিন্তু প্রায় 74 মিনিট পরে কামব্যাক দিয়ে 3-3 করেছিল। সেই হিসেবে এটা কিছু নয়, মাত্র 1টি গোল, আমরা অবশ্যই পারবো। মেসি গোল করবে, আমরা জিতবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনাই জিতবে শেষ পর্যন্ত। ভাই কোনো ভয় নাই, উস্তাদের মার কিন্তু শেষ রাতে ভাই, উস্তাদের মার কিন্তু শেষ রাতে আমরা ইনশাআল্লাহ কামব্যাক দিব। মেসিরা প্রমাণ করেছেন তাদের ওপর আস্থা রাখা যায়, তাদের নিয়ে ধরা যায় প্রতিপক্ষের সঙ্গে বাজি। তাই তো বুক চিতিয়ে এমন চিৎকার। আমরা যে কোনো সময় কামব্যাক দিতে পারি, আমাদের কাছে পর্তুগাল ব্রাজিল কোনো বিষয় না, অনলি আর্জেন্টিনা ফেমাস, আর্জেন্টিনা লাভ ইউ মেসি, লাভ ইউ লাভ ইউ। আজকের দিনে যদি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাইতো, এই ম্যাচের 1 ঘন্টা আগেও যদি এই ম্যাচ দেখার পর মুভ অন করতে 1 বিন্দু টাইম লাগতো না আর্জেন্টিনা ফ্যানদের, এই ম্যাচের পর কোনো ম্যাচ হতে পারে না। হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক। প্রেমিকা হতাশ করতে পারে, মেসি কখনো হতাশ করে নাই, আমাদের করবো না ইনশাআল্লাহ। চিত্রটা শুধু ড্যাফোডিলের নয়, টিএসসিতে খেলা দেখতে আসা দর্শকদের আবেগটাও একই। 2 গোলে পিছিয়ে পড়ে 13 মিনিটের মধ্যে 3 বার ইজিপ্টের জাল কাঁপিয়ে জয়। ফ্যানদের কাছে তাই এটিই সর্বকালের সেরা কামব্যাক। অন্যান্য দলগুলোকে আর্জেন্টিনা থেকে শেখা দরকার, কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে খেলা জমাতে হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে আরও একবার সোনালী ট্রফিটার হাতছানি। তবে জয় করতে হবে আরও 3টি যুদ্ধ। তাই শুধু জয়ের আনন্দে গান না ভাসিয়ে অনেক ভক্ত স্কালোনিকে পরামর্শ দিয়েছেন ডিফেন্স নিয়ে কাজ করার। কেএম সনি, স্টার প্লে। ফিফা আর্জেন্টিনার প্রতি বায়াসড, ভিএআর আর্জেন্টিনার পক্ষে ব্যবহার করা হচ্ছে, রেফারি আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই এমন সব অভিযোগ চোখে পড়ে। মোহাম্মদ সালার ফাউল না দেয়া, মিশরের গোল বাতিলের পর এমন অভিযোগ আরও বেড়েছে। মিশরের গোল কেন বাতিল, আর্জেন্টিনারটা কেন নয়, এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী মামুনুর রশিদ। আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগে মিশর দাবি করে মোহাম্মদ সালাহকে বক্সে ফাউল করা হয়েছিল এবং তাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল, কিন্তু রেফারি এবং ভিএআর মনে করেন এটি স্পষ্ট ও সুস্পষ্ট ফাউল ছিল না, তাই খেলা চালিয়ে যাওয়া হয়। ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে 1 যুগেরও বেশি রেফারিং করা এবং ভিআর হিসেবে দায়িত্ব পালন করা এন্ডি ডেভিস ইএসপিনের এক ডিসকাশনে খুঁজে দেখেছেন কেন আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে। তার মতে সালাহকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত সঠিক। ওই ঘটনায় সালাহ ফাউলের চেয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা বেশি করেছেন। আলভারেজের পক্ষ থেকে স্পষ্ট কোনো ফাউল ছিল না। দুজনের বুট একে অপরের সঙ্গে লাগে এবং দুজনের গতির কারণে সেই সংস্পর্শ তৈরি হয়। সালাহ অপ্রয়োজনীয়ভাবে মাটিতে পড়ে যান।
একইভাবে ম্যাক অ্যালিস্টার আর ফাতির ঘটনায়ও রেফারি এবং ভিআর সঠিক ছিল বলে মন্তব্য করেছেন সাবেক এই রেফারি। তার মতে ম্যাক অ্যালিস্টার ফাতির জার্সি ধরে ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু সেটি ছিল খুবই অল্প সময়ের জন্য। এতে ফাতির বল পাওয়ার সম্ভাবনা বা আক্রমণে অংশ নেওয়ার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি, তাই এটিকে পেনাল্টি দেওয়ার মতো ফাউল বলা যায় না। এবার চলুন দেখা যাক মিশরের গোলটি কেন বাতিল করা হয়েছিল। ৬২তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল করেছেন বলে মনে হচ্ছিল। সেই গোলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু ভিআরের হস্তক্ষেপে গোলটি বাতিল করা হয়। কারণ গোল হওয়ার ঠিক আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের বিরুদ্ধে ফাউল করেছিলেন। ভিআরের মতে আত্তিয়া একই সময়ে মার্টিনেজের জার্সি ধরে টানেন এবং তার পায়ের উপর পা রাখেন। এই দুটি ঘটনায় ফাউল হিসেবে বিবেচিত হয়। ভিডিও দেখার পর ফরাসি রেফারি লেতেক্সিয়ে ভিআরের সঙ্গে একমত হন এবং গোল বাতিল করেন। সাবেক রেফারি ডেভিস জানান, ভিআরের হস্তক্ষেপ সঠিক ছিল, গোল বাতিলের সিদ্ধান্তও সঠিক। আত্তিয়ার স্পষ্ট ফাউলের কারণে আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যাওয়ার সুযোগ হারায়। সেই ফাউলের সরাসরি ফল হিসেবেই মিশর গোলটি করেছিল, তাই নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করাই সঠিক সিদ্ধান্ত। ঘটনাটি বক্সের বেশ বাইরে মিশরের অর্ধে ঘটেছিল বলে এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একই আক্রমণ পর্বে যদি কোনো ফাউলের সরাসরি পরিণতিতে গোল হয় তাহলে সেই গোল বাতিল করতে হয়। রেফারিকে যখন একসঙ্গে জার্সি টানা ও পায়ে পা রাখার দৃশ্য দেখানো হয় তখন তার পক্ষে আগের সিদ্ধান্ত বহাল রাখা সম্ভব ছিল না। রেফারি ভিআরের সিদ্ধান্ত নিয়ে এখনও আলোচনা সমালোচনা চলছে, তবে জমজমাট একটি ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা। মিশরের দুর্দান্ত ফুটবল মানসিকতা আর আর্জেন্টিনার ইতিহাস লেখা কামব্যাকের এই ম্যাচ ফুটবল প্রেমীদের লম্বা সময় মনে থাকবে। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপে ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের শেষ ১৬ নাটকীয় লড়াইয়ে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তারা। এর ফলে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কলম্বিয়ার দাভিনসন সানচেজ এবং কুচো হার্নান্দেজ স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। হার্নান্দেজের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন সুইস গোলকিপার গ্রেগর কোবেল। ম্যাচে বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়াই, কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার মাসুল দিতে হয়েছে ল্যাটিন আমেরিকার দলটিকে। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোববার আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।